প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের আমি অর্থনীতির জন্য পরিসংখ্যান এই বিষয়টা বেশ কতদিন ধরে চালিয়ে যাচ্ছি। তা আমাদের যে চ্যাপ্টারটা চলমান সেই চ্যাপ্টারের নামটা হচ্ছে যথার্থতা যাচাই। সেই যথার্থতা যাচাইয়ে আমরা প্রথমে গড় সম্পর্কে যাচাই করেছি। গড় সম্পর্কে যাচাইয়ের পরে কিন্তু আমরা অনুপাত সম্পর্কে যাচাই করছিলাম। তা অনুপাত সম্পর্কে যাচাইয়ের দুটো অংশ, একটা ছিল 1 নম্বর, গত ক্লাসে আলোচনা করেছি নমুনা অনুপাতের সাথে গণসমষ্টির অনুপাতের তুলনা যাচাই, আর আজকের হচ্ছে দুটি অনুপাতের তুলনা যাচাই। এখান থেকে আজকে শুরু করব। তো দেখো, যদি দুটি অনুপাতের তুলনা যাচাই করা হয়, এখানে নাস্তি কল্পনার হবে, এখানে নাস্তি কল্পনা H0 আর P1 = P2, অর্থাৎ এই যে এখানে দুটো নমুনা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তা দুটো নমুনা যে দুটো গণসমষ্টি থেকে নেওয়া হয়েছে, সেই দুটো গণসমষ্টির অনুপাত সমান এখানে আমরা বিবেচনা করব। এবং দেখো, দুটো নমুনা অনুপাত এখানে লাগবে, এবং নমুনা অনুপাত ρ1 মানে প্রথম নমুনা অনুপাতটা বের করব R1/N1 এই সূত্র দিয়ে। তারপরে দ্বিতীয় নমুনা অনুপাত ρ2 = R2/N2 এখান থেকে, এবং সম্মিলিত অনুপাত P = আমরা বের করব R1 + R2 / N1 + N2। এবং এখানে যাচাই তথ্যর মান হবে, এখানে যাচাই তথ্যর মান হবে D = ওই দুটো নমুনা অনুপাতের পার্থক্য ρ1 - ρ2 / P × 1 - P × 1/N1 + 1/N2। তাহলে আমরা এখানে ডি যাচাই করব। তার ডি যাচাই থাকলে সেখানে কিন্তু কোনো স্বাধীনতার মাত্রা থাকে না, সেটা আমরা জানি। তা তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমি যে তোমাদের পদ্ধতিগুলো শেখাচ্ছি ধাপে ধাপে, তোমাদের কিন্তু একটু খেয়াল হিসাব রাখতে হবে যে আমরা গড় সম্পর্কে যাচাই করেছি। তা গড় সম্পর্কে যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ডি টেস্ট এবং টি টেস্ট করেছি। তারপরে যখন অনুপাত সম্পর্কে যাচাইতে ঢুকলাম, সেখানেও দেখো ডি টেস্ট রয়েছে। তাহলে আমরা কি জানি, ডি টেস্ট এবং টি টেস্ট কোথায় কোথায় লাগে গড় সম্পর্কে যাচাইয়ের ক্ষেত্রে? সেই গড় সম্পর্কে যাচাইয়ের কিন্তু দুটো দিক ছিল। সেখানে নমুনা গড়ের সাথে গণসমষ্টির গড়ের তুলনা, আর একটা ছিল দুটি স্বাধীন নমুনা গড়ের তুলনা যাচাই। প্রথমটার ছিল দুটো অংশ, আর ক্ষয়ের ছিল 3টে অংশ। এগুলো তোমরা খেয়াল করেছো, সব জায়গায় আমরা ডি টেস্ট এবং টি টেস্ট করেছি। আর অনুপাত যাচাইয়ের দুটো অংশ, আজকের দ্বিতীয় অংশটা মানে সর্বশেষ অংশটা আমরা আলোচনা করছি। এখানেও কিন্তু দেখো, অনুপাতের ক্ষেত্রে শুধুমাত্র ডি টেস্ট করা হয়। এগুলো এইভাবে আমাদের মাথায় রাখতে হবে। তা আমি এখানে একটা এক্সাম্পল, এই যে একটা উদাহরণ আমি নিয়ে আসছি। দেখো, প্রশ্নটা হচ্ছে, একটি মনস্তাত্ত্বিক পরীক্ষায় একটি মনস্তাত্ত্বিক পরীক্ষায় সমাজের একটি বিশেষ শ্রেণী থেকে দৈব
পদ্ধতিতে এ ও বি নামক দুই দল শিশুকে নির্বাচিত করা হয়েছে। হ্যাঁ, হয়েছে। এবং তাদেরকে মেধাবী ও অমেধাবী অনুসারে শ্রেণীভুক্ত করা হয়েছে। দেখা গেল এ দলে 100 জনের মধ্যে 100 জনের মধ্যে 30 জন মেধাবী এবং বি দলে 200 জনের মধ্যে 45 জন মেধাবী। উভয় দলের শিশুদের মেধার ক্ষেত্রে কি কোনো পার্থক্য আছে? প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, দেখো, তা তোমার একটা প্রশ্ন হতে পারে, স্যার এটা যে এই দুটি অনুপাতের তুলনা যাচাই, এর মধ্যে এই নিয়মের মধ্যে এক্সাম্পলটা আছে কিনা তোমাদের মনে প্রশ্ন লাগতে পারে। দেখো, একটি মনস্তাত্ত্বিক পরীক্ষায় সমাজের একটি বিশেষ শ্রেণী থেকে দৈব পদ্ধতিতে এ ও বি নামক দুই দল শিশুকে নির্বাচিত করা হয়েছে এবং তাদেরকে মেধাবী এবং অমেধাবী অনুসারে শ্রেণীভুক্ত করা হয়েছে। দেখা গেল এ দলে 100 জনের মধ্যে 30 জন মেধাবী, অর্থাৎ N1 100, আর এর মধ্যে মেধাবী মানে R1 এর মান হচ্ছে 30। আবার দেখো আরেকটা গ্রুপ বি দলে 200 জনের মধ্যে 45 জন মেধাবী, তাহলে এখানে N2 হচ্ছে 200, তার মধ্যে মেধাবী হচ্ছে 45। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে একটা অনুপাত এর বিষয় রয়েছে। উভয় দলের শিশুদের মেধার ক্ষেত্রে কি কোনো পার্থক্য আছে? তাহলে আমরা মোটামুটি ধরে নেব যেটা আসলে দুটি অনুপাতের তুলনা যাচাই বা দুটি নমুনা অনুপাতের তুলনা যাচাই, এর মধ্যে এই সমস্যাটা রয়েছে। এটা আমাদেরকে কোনো সময় সমস্যাগুলো সরাসরি ধরা যাবে, মাঝে মাঝে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা আসলে অন্য কোনো টেস্টের ভিতরে পড়লো কিনা, এটা কি ভেদাঙ্ক সংকরণ সম্পর্কিত যাচাই কিনা, এটা গড় সম্পর্কে যাচাই কিনা। দেখো সেখানে গড় সম্পর্কে কোনো উল্লেখ নেই। এইভাবে আশেপাশে চিন্তা করে আমাদের অনেক সময় ডিসিশন নিতে হয়। তাহলে অ্যান্সার দিয়ে দেখো এখানে নাস্তি কল্পনা হবে H0, ওই যে P1 = P2, অর্থাৎ দুটো গণসমষ্টির অনুপাত সমান, সেটা হচ্ছে এখানে নাস্তি কল্পনা। এবং বিকল্প কল্পনা আমরা নট ইকুয়াল টু ব্যবহার করব। বিকল্প কল্পনাটা এইসে P1 নট ইকুয়াল টু P2। দেখো এখানে যাচাই তথ্য মান হবে
এটা আগেও লিখতে পারো, যাচাই তথ্য মান হবে ডি সমান সমান ওই রো 1 মাইনাস রো 2 ডিভাইডেড বাই হোল রুট ওভার পি ইন্টু 1 মাইনাস পি ইন্টু 1 বাই n1 প্লাস 1 বাই n2। এখানে দেখো নমুনা অনুপাত দুটো, নমুনা অনুপাত রো 1 সমান সমান r1 বাই n1, সেটা তুমি সাথে সাথে মানটা বসিয়ে দিতে পারো। এখানে এ দলে 100 জনের মধ্যে 30 জন মেধাবী, অর্থাৎ 30 ভাগ 30 হচ্ছে r1 এর মান, 30 ভাগ 100 এই সমান সমান 0.30, এভাবে আমরা বের করে ফেলবো। দ্বিতীয় নমুনা অনুপাত r2 বাই n2, সেটা রয়েছে 200 জনের মধ্যে 45 জন মেধাবী, তাহলে 45 ভাগ 200। তাহলে আমরা এগুলো আবার রেজাল্টগুলো বের করে ফেলবো। 45 ভাগ 200 সমান 0.23। ঠিক আছে, এখন দেখো এই যে কমন যে পিটা, সেই সম্মিলিত অনুপাত সেটা আমরা বের করব, এবং পি সমান সমান এখানে সূত্রটা হবে r1 প্লাস r2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। তাহলে সমান সমান r1 ছিল 30 প্লাস r2 45 ডিভাইডেড বাই 100 প্লাস 200, 75 ভাগ 300, 0.25। এখন আমরা দেখো এই সূত্রে, সুতরাং ডি এর সূত্রে মানটা বসিয়ে দেবো। রো 1 পেয়েছি 0.30 মাইনাস রো 2 0.23 ডিভাইডেড বাই হোল রুট ওভার পি হচ্ছে 0.25 ইন্টু 1 মাইনাস 0.25, যেটা আসলো 1 বাই n1 হচ্ছে 100 প্লাস 1 বাই n2 হচ্ছে 200। তাহলে এখানে রেজাল্ট আসবে 0.07 উপরে 7 পয়সা 30। আর নিচে আসবে দেখো, এখানে কিন্তু দেখো 1 থেকে এটা বিয়োগ করে 0.25 দিয়ে আমরা গুণ করে দেব, একবারে আমরা রুটটা পাবো না। তো ওখানে একটু ক্লোজ করে দেখো 1 মাইনাস 0.25 যেটা আসলো গুণ 0.25, এখানে আসলো আমাদের 0.19, এটা পেলাম। আর ওখানে দেখো 1 ভাগ 100 সমান হচ্ছে 0.01 যোগ 1 ভাগ 200 সমান হচ্ছে 0.01, এইটা পেয়েছি। এখন এখান থেকে ফলাফলটা আমরা পাবো 0.07, আর এখান থেকে একবারে আমরা রুট করে বেরিয়ে আসবো। দেখো 0.01 যোগ 0.01 যেটা আসলো গুণ 0.19 যেটা আসলো রুট সমান আসলো 0.061 এই সমান সমান 0.07 ভাগ 0.061 সমান 1.15 এটা পেয়েছি। তো এটা হলো আমরা পেলাম ডি এর মান, ডি এর পর্যবেক্ষিত মান। তাহলে আমরা এখানে দেখো কত পার্সেন্টে যাচাই করব সে কথাটা কিন্তু এখানে উল্লেখ নাই, তাহলে আমরা 5%ও করতে পারি। এখানে বিকল্প কল্পনা অনির্ধারিত, আমরা বলবো আমরা জানি 5% যথার্থতার মাত্রায় 5% যথার্থতার মাত্রায় ডি এর সারণীকৃত মান
1.96। আমরা এখন বিন্যাসটা আঁকবো। বিন্যাসটা যদি এখানে আঁকি, দেখো তাহলে এখানে এটা আলফা বাই টু, 1 মাইনাস আলফা, এখানে পেয়েছি 1.96 মাইনাস, আর এখানে প্লাস 1.96। আমরা পর্যবেক্ষিত মান পেয়েছি 1.15। লক্ষ্য করো তোমরা, এই দেখো এই যে ডি এর পর্যবেক্ষিত মান কিন্তু সাদা এলাকায় পড়েছে, পজিটিভ দিকে। তাহলে আমরা কি বলবো, এখানে একটা কথা লিখব, যেহেতু 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 ডি এর পর্যবেক্ষিত মান গ্রহণ এলাকায় পড়েছে, সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য হবে। এভাবে আমরা, অর্থাৎ নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য হবে মানে হচ্ছে ওই যে দুটো নমুনা যে গণসমষ্টি থেকে নেওয়া হয়েছে তাদের অনুপাত দুটো সমান। অর্থাৎ প্রশ্নে ছিল উভয় দলের শিশুদের মেধার ক্ষেত্রে কি কোনো পার্থক্য আছে? তা যেহেতু আমাদের নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য হয়েছে, আমরা লিখব অর্থাৎ উভয় দলের শিশুদের মেধার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। অর্থাৎ উভয় দলের শিশুদের লিখে দিতে পারো, অর্থাৎ উভয় দলের শিশুদের মেধার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই অনুপাত সম্পর্কে যাচাইটা কিন্তু এই নিয়ম দিয়ে তোমাদেরকে আমি শেষ করতে চাচ্ছি। তা তোমাদের দেখো বিগত সময়ে বা বইতে তোমাদের বিগত সময় আরও কিছু এরকম দেখবা বইতে তুমি এক্সাম্পল পাবে। তো সেগুলো একটু প্র্যাকটিস করলে তোমাদের অনুপাত সম্পর্কে যাচাইটা তুমি পেয়ে যাবে। এরপরে আমরা দেখো নতুন একটা ধারায় আমরা আসছি, তোমরা সেটা হলো দেখো আমরা ভেদাঙ্ক সম্পর্কে যাচাইতে ঢুকবো। প্রথম হলো কিন্তু গড় সম্পর্কে যাচাই করলাম, এরপরে আমরা পড়তে যাব তোমার ভেদাঙ্ক সম্পর্কে যাচাই। তা আমাদের সিলেবাসে এই যথার্থতা যাচাইয়ের এই জায়গাগুলোতে তিনটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গড় সম্পর্কে যাচাই, আর একটা হচ্ছে অনুপাত সম্পর্কে যাচাই, আর একটা হচ্ছে ভেদাঙ্ক সম্পর্কে যাচাই। এইটুকুই আমাদের মোটামুটি সিলেবাসের অংশ এই চ্যাপ্টারে। তাহলে আমরা দেখো এখানে আমি একটু কথা বলবো। দেখো ভেদাঙ্ক সম্পর্কে যাচাই, এই ভেদাঙ্ক সম্পর্কে যাচাইয়ের ক্ষেত্রে আমরা দুটো টেস্টের সাহায্য নিই, দুটো যাচাই তথ্য মানের সাহায্য নেই। সেটা তোমরা একটু হিসাবে রাখবে। সেটা হচ্ছে 1 নম্বরে আমরা ব্যবহার করি কাই স্কয়ার যাচাই বা কাই স্কয়ার টেস্ট, আর একটা হচ্ছে 2 নম্বর এফ টেস্ট বা এফ যাচাই। এই দুটোকে আমরা ব্যবহার করি সাধারণত কোথায়? ভেদাঙ্ক সম্পর্কে যাচাইয়ের ক্ষেত্রে। তোমরা কিভাবে বিষয়গুলোকে মাথায় রাখবে সেটা আমি তোমাদেরকে একটু চেষ্টা করছি সেই দিকগুলো বলার। তাহলে আমরা গড় সম্পর্কে যাচাইয়ের ক্ষেত্রে আমরা ডি টেস্ট টি টেস্ট ব্যবহার করি। অনুপাত সম্পর্কে আমরা যেটা শেষ করলাম একটু আগে সেটায় ডি টেস্ট ব্যবহার করা হয়। আর ভেদাঙ্ক সম্পর্কে যাচাই যেটা, সেখানে সাধারণত কাই স্কয়ার টেস্ট আর এফ টেস্ট করা হয়। তাহলে আমাদের আজকের পড়া উচিত কাই স্কয়ার যাচাইটা কি, যেটা আমরা শুরুতে এই চ্যাপ্টারের শুরুতে ডি যাচাই কি টি যাচাই কি এগুলো কিন্তু আমরা সংজ্ঞা দিয়েছিলাম, তোমাদের এগুলো হিসাবে রাখতে হবে। তা আজকে আমরা আলোচনা করব যে কাই বর্গ বা কাই স্কয়ার টেস্টটা কি সেটা একটু আমরা বলবো। কাই স্কয়ার টেস্ট বাংলা যদি বলি
কাই বর্গ যাচাই, কাই বর্গ যাচাই। আমি এখন তোমাদের একটু দেখাতে চাই যে কাই বর্গ যাচাইটা কি। দেখো, মনে করি x1, x2 ডট ডট xn x চলকের, এটা বলতে পারি x চলক দরকার নেই, যে xn n আকারের একটি নমুনা, n আকারের একটি নমুনা, একটি নমুনা যা কোনো পরিমিত বিন্যাস, n মিউ সিগমা স্কয়ার, মানে এই পরিমিত বিন্যাসের প্রতীকটা দেখানো হয়েছে এখানে, থেকে চয়ন করা হয়েছে, দেখো এই নমুনার সাহায্যে, এই যে নমুনাটা, এই নমুনার সাহায্যে যাচাই করা হবে যে যে নমুনাটি যে পরিমিত বিন্যাস থেকে চয়ন করা হয়েছে, তার ভেদাঙ্ক সিগমা নট স্কয়ার, সিগমা নট স্কয়ার। এখানে যাচাই তথ্যজ মান হবে, কাই স্কয়ার সমান সমান 1 মাইনাস n, বা n মাইনাস 1 দাও, n মাইনাস 1 ইন্টু s স্কয়ার ডিভাইডেড বাই সিগমা নট স্কয়ার, যা n মাইনাস 1 স্বাধীনতার মাত্রা বিশিষ্ট, কাই বর্গের একটি পর্যবেক্ষিত মান, এবং নমুনাটির ভেদাঙ্ক হবে এস স্কয়ার, এবং এর নির্ণয় পদ্ধতি হবে এস স্কয়ার সমান সমান সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কয়ার বাই n। অর্থাৎ এখানে কিন্তু অন্য একটা পদ্ধতি রয়েছে, 1/n মাইনাস 1 থার্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কয়ার বাই n। এরকমভাবে আমরা শর্টকাট এখানে নমুনা ভেদাঙ্কটা কিন্তু এই সূত্র দিয়ে বের করব। দেখো, এখানে নাস্তিক কল্পনা এইচ নট হবে সিগমা স্কয়ার ইকুয়াল টু সিগমা নট স্কয়ার। অর্থাৎ এখানে কিন্তু গণসমষ্টি একটা,
সেই গণসমষ্টির ভেদাঙ্কের প্রতীক হচ্ছে সিগমা নট স্কোয়ার, সিগমা স্কোয়ার। এটা সমান সমান সিগমা নট স্কোয়ার, অর্থাৎ গণসমষ্টির ভেদাঙ্ক মনে করো এখানে 16, একটা নির্দিষ্ট মান বোঝায়। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে নিম্নরূপ তিনটি বিকল্প কল্পনা হতে পারে। তিনটি বিকল্প কল্পনা, দেখো নাস্তিক কল্পনা কিন্তু একটা, কিন্তু বিকল্প কল্পনা এখানে 3 ধরনের। 3টি বিকল্প কল্পনা রয়েছে, বা হতে পারে, লিখতে পারো হতে পারে। সেটা কি ধরনের? দেখো 1 নম্বরে এইসে মানে বিকল্প কল্পনা সিগমা স্কোয়ার গ্রেটার দেন সিগমা নট স্কোয়ার, এই একটা বিষয়। 2 নম্বর এইসে সিগমা স্কোয়ার লেস দেন সিগমা নট স্কোয়ার। আর একটা হচ্ছে 3 নম্বর এইসে সিগমা স্কোয়ার নট ইকুয়াল টু সিগমা নট স্কোয়ার। দেখো, এই যে নাস্তিক কল্পনা কিন্তু একটা, বিকল্প কল্পনা কিন্তু 3 ধরনের। এর মন্তব্যগুলো আমাদের মাথায় একটু রাখতে হয়। আপাত দৃষ্টিতে মনে হবে যেন অনেক জটিল একটা প্রক্রিয়া, আসলে কিছু না, আসলে খুব সহজ, তুমি আস্তে আস্তে এগুলো বুঝতে পারবা। তো এই বিকল্প কল্পনার জন্য যে মন্তব্যগুলো রয়েছে সেগুলো আমি একটু বলে যাচ্ছি, নাহলে তোমরা এটা ধরতে পারবা না। 1 নম্বরের জন্য মন্তব্য কি হবে? দেখো, যদি যদি কাই স্কোয়ারের নির্ণেয় মান, অর্থাৎ এই যে সূত্রটা রয়েছে এখানে আমরা এই যে নমুনার আকার, নমুনার ভেদাঙ্ক, গণসমষ্টির ভেদাঙ্ক বসিয়ে কাই স্কোয়ারের যে মানটা পাবো সেই কথাটা এখানে বলা হচ্ছে। যদি কাই স্কোয়ারের নির্ণেয় মান দেখো মান n-1 স্বাধীনতার মাত্রা এবং 5% যথার্থতার মাত্রায় প্রাপ্ত সারণীকৃত মান অপেক্ষা বেশি হয়, বড় হয়। কে বড় হয়? কাই স্কোয়ারের নির্ণেয় মান সারণীকৃত মান অপেক্ষা বড় হয়, তাহলে নাস্তিক কল্পনা বাতিল হবে। নাস্তিক কল্পনা বাতিল হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বললাম যে নির্ণেয় কাই স্কোয়ারের মান n-1 স্বাধীনতার মাত্রা এবং 5% যথার্থতার মাত্রায় প্রাপ্ত সারণীকৃত মান অপেক্ষা যদি বড় হয়, মানে এই যে কাই স্কোয়ারের মানটা যদি বড় হয়, তাহলে নাস্তিক কল্পনা বাতিল হবে। তাহলে বিপরীত ক্রমে কি হবে? গ্রহণযোগ্য হবে। সেটা এখানে সংক্ষেপে লেখার জন্য এটা আমি লিখলাম না। 2 নম্বর, দেখো, যদি কাই স্কোয়ারের নির্ণেয় মান n-1 স্বাধীনতার মাত্রা এবং 95%, দেখো 95, এখানে কিন্তু 5% করতে হবে, এটা 95% যথার্থতার মাত্রায় প্রাপ্ত সারণীকৃত মান অপেক্ষা ছোট হয়। সারণীকৃত মান অপেক্ষা ছোট হয়, তাহলে নাস্তিক কল্পনা বাতিল হবে। নাস্তিক কল্পনা, এটা বড় হলে হবে, এটা ছোট হলে হবে, নাস্তিক কল্পনা বাতিল হবে। এই 3 নম্বরের মন্তব্যটা কি হবে? এই যে 3 নম্বর বিকল্প কল্পনা, এর জন্য কি মন্তব্য আমরা মেনটেন করব এই সমস্যাগুলো সমাধান করার জন্য? দেখো, যদি কাই স্কোয়ারের নির্ণেয় মান n-1 স্বাধীনতার মাত্রা
এবং দেখো 97.5% যথার্থতার মাত্রা এবং 2.5 মানে 100 থেকে যদি 97.5 যায় বাকি থাকে 2.5, সেটা আর একদিকে দেখতে হবে। এবং 2.5% যথার্থতার মাত্রায় প্রাপ্ত সারণীকৃত মানদ্বয়ের দুটো মান আসবে। দেখো 97.5% একটা আসবে, 2.5% একটা আসবে। তাহলে এই chi-স্কয়ারের মানটা যদি এই দুই সারণীকৃত মানের মধ্যে অবস্থান করে তাহলে নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য হবে, বাইরে চলে গেলে বাতিল হবে। তাহলে মাত্রায় প্রাপ্ত সারণীকৃত মানদ্বয়ের মধ্যে অবস্থান করে তাহলে নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য হবে। এবং বাইরে অবস্থান করলে বাতিল হবে। এটা আমরা সংক্ষেপে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তা তোমাদের যদি প্রশ্ন হয় এভাবে যে কাই বর্গ যাচাই কি, তারপরে বলল কাই বর্গ যাচাই প্রক্রিয়ার পদক্ষেপগুলো বা ধাপগুলো আলোচনা করো। আসলে এই যে কাকে বলে, আর এগুলো হচ্ছে ধাপ, মানে এই যে মন্তব্যগুলো বোঝা এবং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য বাতিল করার যে হিসাবটা, এটাই হচ্ছে পর্যায় বা ধাপ। এটা তোমরা মাথায় রাখতে পারো। তো এখন একটা অঙ্ক দিয়ে আমি এই বিষয়টাকে তোমাদের একটু কমপ্লিট করতে চাই। কারণ যদি এর পাশাপাশি এই দুটো বিকল্প কল্পনা যদি বুঝতে হয় তাহলে একটা এক্সাম্পল দিয়ে বুঝতে হবে, নাহলে সম্পূর্ণ এই লেখাই থেকে যাবে। তাই তোমাদেরকে একটা আমি সমস্যা দিয়ে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো সমস্যাটা হচ্ছে নিম্নে দৈব পদ্ধতিতে চয়ন করা 10টি জমির উৎপাদন 10টি জমির উৎপাদন দেয়া আছে। নিম্নলিখিত বিকল্প কল্পনাগুলোর বিকল্প কল্পনাগুলোর বিপরীতে নাস্তিক কল্পনা H naught sigma square equal to 2 যাচাই করো। এটা বললো যেখানে উৎপাদন 30, 20, 25,
32, তারপরে 27, 24, 25, 26, আবার 26, 28। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা জমির উৎপাদন দেওয়া আছে। এবং বিকল্প কল্পনা সেটাও করে দেওয়া থাকতে পারে। বিকল্প কল্পনাটা এইচ নট, এটা 3টা। ক মনে করো এইচে সিগমা স্কয়ার গ্রেটার দেন 2, খ এইচে সিগমা স্কয়ার লেস দেন 2, গ এইচে সিগমা স্কয়ার নট ইকুয়াল টু 2, এই নট ইকুয়াল টু 2। এই যদি তোমাদের প্রশ্ন হয়, দেখো এটা এইভাবে, এইটাকে পরিষ্কার বোঝার জন্য এই সিগমা স্কয়ার গ্রেটার দ্যান 2 এর জন্য এই মন্তব্য, সিগমা স্কয়ার লেস দ্যান 2 এর জন্য এই মন্তব্যটা ইউজ করতে হবে, নট ইকুয়াল টুর জন্য এইটা করতে হবে, যেটা পিছনে আমি মুছে ফেলেছি। তো যাই হোক, আমরা অ্যান্সারে চলে যাচ্ছি। দেখো এখানে নাস্তিক কল্পনা, এখানে নাস্তিক কল্পনা এইচ নট, দেখো কত দেওয়া আছে, সিগমা স্কয়ার ইকুয়াল টু 2, আর বিকল্প কল্পনা কিন্তু 3টা, এবং বিকল্প কল্পনা হচ্ছে এইচে, এটা 1 নম্বর, ওই ক হচ্ছে সিগমা স্কয়ার গ্রেটার দেন 2, খ এইচে সিগমা স্কয়ার লেস দেন 2, গ এইচে সিগমা স্কয়ার নট ইকুয়াল টু 2। দেখো আমাদের কিছুই, দেখো এখানে কি সূত্র আমরা ব্যবহার করব, তথ্য এখানে যাচাই তথ্যসমান হবে, যাচাই তথ্যসমান হবে কাই স্কয়ার সমান সমান একটু আগে যে সূত্রটা লিখেছিলাম n-1 ইন্টু এস স্কয়ার ডিভাইডেড বাই সিগমা নট স্কয়ার, এবং স্বাধীনতার মাত্রা, এবং স্বাধীনতার মাত্রা ভি সমান সমান ছোট হাতের n-1। এই কিন্তু তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু সিগমা নট স্কয়ার দেওয়া আছে কিন্তু 2, সেটা পেয়েছি। এন হচ্ছে ওই যে 10টি জমি, এন পেয়েছি, নাই কি এস স্কয়ার নাই, নমুনা ভেদাঙ্ক নাই। তা নমুনা ভেদাঙ্ক বের করব এই যে স্বতন্ত্র সারণীটা দেওয়া আছে এখান থেকে। তাহলে দেখো এখানে কি কি মান আমরা পেয়েছি, সিগমা নট স্কয়ার সমান কিন্তু 2, নমুনার আকার কিন্তু 10, এগুলো সব পেয়েছি, কিন্তু এস স্কয়ার পাইনি। নমুনা ভেদাঙ্কটা বের করব এই সূত্র দিয়ে, সামেশন xi স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার বাই n, এই সূত্র দিয়ে। তাহলে এগুলো কি সব হচ্ছে স্বতন্ত্র সারি x এর মান। তাহলে আমাদের এখানে দেয়া আছে xi সমান সমান, ওইগুলো আমরা লিখছি, দেখো স্বতন্ত্র সারণীটা উঠাচ্ছি, 30, 20, 25, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 27, 24, 25, তারপরে 26, 26, 28, এই 26। এই দেখো 10টা হয়েছে কিনা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা পেয়েছি। তাই সূত্রে কি বলে, আমাদের সামেশন এক্স লাগবে আর সামেশন এক্স স্কয়ার লাগবে, শুধু একটা কলাম লাগবে, একটা কলাম, এই দেখো একটা কলাম লাগবে, সেটা হচ্ছে তোমার xi স্কয়ার লাগবে শুধু। তাহলে এটা করে ফেলি, দেখো এটা 900, এটা 400, এটা 625, হ্যাঁ, তারপরে 32, 32 স্কয়ার সমান হচ্ছে 1024, এগুলো আমরা একটু বের করে ফেলবো। 27 সমান হচ্ছে 729, 24 স্কয়ার সমান 576, এটা 25, 25, 625, 26 স্কয়ার সমান হচ্ছে 676,
676, তারপর হচ্ছে এটা 676, এটা 28 স্কোয়ার সমান হলো 784। এগুলোর আমরা এখন এই কলাম দুটোর সমষ্টি বের করব। এখানে পেয়ে যাব সামেশন xi, এখানে পাবো সামেশন xi স্কোয়ার। তাহলে আমরা যদি ওটা বের করি, প্লাস 676 প্লাস 676 প্লাস 625 যোগ 576 যোগ 729 1024 625 যোগ 400 যোগ 900। তো আমরা এখানে পেলাম 7015। আর এই কলামটা যোগ করে আমরা পাবো 14 আর 20 25 29 36 38 43 3 4 2 6 2 8 2 10 2 12 14 16 19 21 2 23 আর 3 26 263। তা দেখি আমরা এখান থেকে আমরা ভেদাঙ্কটা পেয়ে যাচ্ছি। তো সুতরাং এস স্কোয়ার সমান সমান সামেশন এক্স স্কোয়ার পেলাম 7015 আর মাইনাস সামেশন xi হচ্ছে 263 হোল স্কোয়ার ভাগ 10। তাহলে এখানে আমাদের ফলাফলটা আসবে, ঠিক আছে দেখছি, 263 স্কোয়ার ভাগ 10, যেটা আসলো মাইনাস 7015 সমান আসলো 98.1। তাহলে আমরা পেলাম ঠিক আছে। এখানে আমরা এইটা পেলাম নমুনা ভেদাঙ্ক। আমরা এটা পেয়েছি। এখন আমরা দেখো, তো নমুনা ভেদাঙ্কর সাথে গণসমষ্টির ভেদাঙ্কের রেজাল্টটা কি আসে দেখি একটু। সুতরাং কাই স্কোয়ার সমান সমান 10 - 1 ইন্টু এস স্কোয়ার 98.1 বাই 2। এটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে হয়। তো যাই হোক, দেখো তাহলে আমরা এখান থেকে এই সমষ্টিটা আর একটু বড় হবে দেখি। 14 6 20 25 29 36 38 43-এর 3, এতে হলো 4 4 2 6 আর 2 8 আর 2 10 12 2 14 আর 2 16 আর 3 19 19 আর 2 21 23 আর 3 26 263। ঠিক আছে 263। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা স্বাধীনতার মাত্রা আমাদের ব্যবহার করতে হবে, দেখি তাতে রেজাল্টের কোনো হেরফের হয় কিনা। এস স্কোয়ার সমান 1/n-1 ইন্টু সামেশন xi স্কোয়ার মাইনাস সামেশন xi হোল স্কোয়ার বাই n। এই সূত্রটা আমরা একটু ব্যবহার করি, তাতে আমাদের মানটা একুরেট আমরা পাবো নমুনা ভেদাঙ্ক। তাই এখানে দেখো কি হয়, এস স্কোয়ার সমান সমান 1/n-1 সামেশন xi স্কোয়ার 7015 মাইনাস সামেশন x 263 হোল স্কোয়ার বাই 10। এখানে আমরা পাবো 263 স্কোয়ার যেটা পেলাম ভাগ 10 যেটা পেলাম মাইনাস 7015 যেটা পেলাম তাকে ভাগ হবে 9 দিয়ে, ভাগ 9 সমান আসবে 10.9। এইটা আসবে 10.9। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ওখানে কাই স্কোয়ারের থিওরিতে এস স্কোয়ারের ভেদাঙ্ক নমুনা ভেদাঙ্ক বের করার জন্য তুমি এই সূত্রটা এখানে স্বাধীনতার মাত্রা দিয়ে ভাগ করে দিবে।
তো যাই হোক, আমরা এখন কাই স্কয়ারের মানটা, পর্যবেক্ষিত মানটা পেয়ে যাচ্ছি। n 10 10 - 1, নমুনা ভেদাঙ্ক পেয়েছি 10.9 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের রেজাল্ট আসবে 10.9 গুণ 9, যেটা আসলো ভাগ 2, সমান হচ্ছে 49.05। এই হচ্ছে কাই স্কয়ারের পর্যবেক্ষিত মান। আর স্বাধীনতার মাত্রা এবং ভি, স্বাধীনতার মাত্রা তুমি লিখে দিতে হবে। n-1 মানে হচ্ছে 10 - 1 সমান 9। এখন এই তিনটার জন্য 3 ধরনের মন্তব্য হবে। এই কিন্তু পেলাম কিন্তু কাই স্কয়ারের পর্যবেক্ষিত মান। এইটার সাথে আমাদের 1 নম্বরের জন্য এই যে বিকল্প কল্পনা ক এর জন্য কি মন্তব্য হবে তা আমরা লিখব যে দেখো, এখানে যখন আমাদের গ্রেটার দ্যান বলা হবে কাই স্কয়ার টেস্টে, তখন কিন্তু আমাদের 5% টেবিলটা দেখতে হবে। তাহলে আমরা লিখব 9 স্বাধীনতার মাত্রা, 9 স্বাধীনতার মাত্রা এবং 5% যথার্থতার মাত্রায়, যথার্থতার মাত্রায় কাই স্কয়ারের সারণীকৃত মান, কাই স্কয়ারের সারণীকৃত মান, কাই স্কয়ারের সারণীকৃত মান, এটা আমরা টেবিল থেকে দেখে নেব। দেখো তাহলে 5% 0.05, স্বাধীনতার মাত্রা হচ্ছে 9। এখানে আমাদের টেবুলেটেড ভ্যালু হচ্ছে 16.92, 16.92, 16.92। এখন শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো, এখানে বলছে কি কাই স্কয়ারের নির্ণীয় মান। তাহলে কাই স্কয়ারের নির্ণীয় মান হচ্ছে 49.05। এই মানটা যদি এত স্বাধীনতার মাত্রা এবং অর্থাৎ টেবুলেটেড ভ্যালু থেকে বড় হয়, তাহলে আমাদের এটা বড় হয়েছে। দেখো কাই স্কয়ারের মানটা বড়, টেবুলেটেড বা সারণীকৃত মান ছোট, তাহলে নাস্তিক কল্পনা বাতিল হবে। তো বলবা কি, যেহেতু পর্যবেক্ষিত মান গ্রেটার দেন সারণীকৃত মান, সুতরাং নাস্তিক কল্পনা, সুতরাং এখানে নাস্তিক কল্পনা বাতিল হবে। সুতরাং এখানে নাস্তিক কল্পনা বাতিল হবে, এখন দেখো আমরা খ নম্বরে যাচ্ছি। তা খ আমরা যদি এখানে প্রকাশ করি, আমি কয়ের আমরা 1 নম্বর মন্তব্যটা বুঝেছি, ওই উদাহরণ থেকে এটা বুঝে গেছি। আসো 2 নম্বরে বলছি কি, দেখো এখানে n-1 95%, তুমি বলবা খ, মন্তব্য খ, তুমি বলবা 9 স্বাধীনতার মাত্রা, 9 স্বাধীনতার মাত্রা এবং 95% যথার্থতার মাত্রায় কাই স্কয়ারের সারণীকৃত মান, কাই স্কয়ারের সারণীকৃত মান কত সেটা আমরা দেখো ওটা দেখে নিচ্ছি টেবিল থেকে। 95% মানে হচ্ছে 0.95। তা 0.95 দেখবা আর 9 টেবিল দেখবা, এখানে দেখা যাচ্ছে 3.33, অর্থাৎ 3.325, ওটা আমরা 33 ধরছি, 3.33। এখন শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, কাই স্কয়ারের নির্ণীয় মান যদি ওই সারণীকৃত মান অপেক্ষা ছোট হয়, সারণীকৃত মান অপেক্ষা ছোট হয়, কে এই মানটা যদি সারণীকৃত মান অপেক্ষা ছোট হয়, তাহলে নাস্তিক কল্পনা বাতিল হবে। কিন্তু দেখো এটা তো ছোটই, দেখো কাই স্কয়ার মান যদি স্বাধীনতার মাত্রা এত সারণীকৃত মান অপেক্ষা ছোট হয়, তাহলে আসলে কি, আসলে কিন্তু বড়। তাহলে বলবা কি, যেহেতু কাই স্কয়ারের পর্যবেক্ষিত মান বড় তার থেকে, সারণীকৃত মান থেকে, তাহলে কি হতো, যদি তোমার সারণীকৃত মানটা অপেক্ষা যদি তোমার এইটা ছোট হতো আর সারণীকৃত মান যদি বড় হতো, তাহলে কিন্তু আমাদের নাস্তিক কল্পনা বাতিল হতো। কিন্তু সেটা তো হলো না। তা নাস্তিক কল্পনা কি হবে, গ্রহণযোগ্য হবে, সারণীকৃত মান। সুতরাং এখানে
নাস্তি কল্পনা গ্রহণযোগ্য হবে। সুতরাং এখানে নাস্তি কল্পনা গ্রহণযোগ্য হবে। এটা হলো। দেখো 2 নম্বরটা আমরা মোটামুটি বুঝলাম। 2 নম্বরে মন্তব্য কিভাবে আমরা করব এটা আমরা বুঝেছি। এখন 3 নম্বরে যাই। 3 নম্বর মন্তব্যটা কোথায় দেব? নট ইকুয়াল টু, অনির্ধারিত বিকল্প কল্পনার ক্ষেত্রে। দেখো এই যে গ নম্বরের জন্য, তাহলে আমাদের এখানে দুটো সারণীকৃত মান বের করতে হবে। লক্ষ্য করো সবাই, একটা হচ্ছে 97.5 বের করব। তো আমরা লিখি যে 9 স্বাধীনতার মাত্রা, 9 স্বাধীনতার মাত্রা এবং 97.5% যথার্থতার মাত্রায় কাই স্কয়ারের সারণীকৃত মান কত সেটা আমরা টেবিল থেকে দেখে নেব। কাই স্কয়ারের সারণীকৃত মান, মান কত? সে 97.5। তা এটাকে যদি আমরা 97.5 যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আসে 0.97 সেই কলামটা দেখতে হবে। সেখানে আমরা মান পাই 2.7। এখানে পেলাম 2.7। এখানে দুটো, আরেকটা হচ্ছে 2.5 এবং 9 স্বাধীনতার মাত্রা, 9 স্বাধীনতার মাত্রা এবং 2.5% যথার্থতার মাত্রায় কাই স্কয়ারের সারণীকৃত মান, কাই স্কয়ারের সারণীকৃত মান কত সেটা আমরাও টেবিল থেকে পেয়ে যাচ্ছি। তাহলে 2.5কে যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে পাবো 0.025। সেই কলামটা দেখব, সেটা হচ্ছে 19.02। 19.02। এখন তোমরা সেই শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, এই কাই স্কয়ারের মান কত? 49.05। এই মানটা যদি বলা হয়েছে এই দুটো সারণীকৃত মানের মধ্যে অবস্থান করে তাহলে কিন্তু নাস্তি কল্পনা গ্রহণযোগ্য হবে। আর যদি অবস্থান না করে বাইরে যায় তাহলে বাতিল হবে। তাহলে আমরা 49.05 এই দুটো সারণীকৃত মানের মধ্যে নেই, তাহলে কি হবে? নাস্তি কল্পনা বাতিল হবে। সেইটাই আমরা এখানে তোমাদের লিখে আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এটা আরো ভালো করে বই দেখে বুঝে নেবে। তাহলে আমরা এখন এই মন্তব্যটা সারি। যেহেতু কাই স্কয়ার এর পর্যবেক্ষিত মান, কাই স্কয়ারের পর্যবেক্ষিত মান এই দুই সারণীকৃত মানের মধ্যে অবস্থান করছে না, মানের মধ্যে অবস্থান করছে না, মানে এদের চেয়ে বড় করছে না। সুতরাং নাস্তি কল্পনা বাতিল হবে। নাস্তি কল্পনা বাতিল হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছু কিছু আমাদের পড়াশোনা আছে অনার্স মাস্টার্স লেভেলে, যেটা খুব সংক্ষিপ্ত সময়ে দেখানো যায় না, বেশ খানিক সময় নিয়ে এগুলো দেখাতে হয়। তা আমি চেষ্টা করেছি যে কাই স্কয়ার যাচাইটা কি, সেই প্রক্রিয়াগুলো কি কাই স্কয়ার যাচাইয়ের, তারপরে একটা উদাহরণ এনে আমি তোমাদেরকে যে কাই স্কয়ার যাচাইতে এরকম বিকল্প কল্পনা 3 ধরনের হতে পারে সেটা তোমাদেরকে একটু বোঝানোর জন্য কিন্তু আমি চেষ্টা করেছি। যে এখানে যে ক্যালকুলেশনগুলো এগুলো তোমরা বই থেকে দেখে নেবে। আমি শুধু মন্তব্যটা কি হবে, মন্তব্যটা অনেক সময় দেখা যায় বই পড়ে অনেক সময় ধরতে একটু কেমন মনে হয়, একটু কনফিউশনের মধ্যে পড়তে হয়। সেইটা ক্লিয়ার করার জন্য কিন্তু আমি এইটা চেষ্টা করলাম আজকের ক্লাসে। তা সেখানে যদি কোনো ক্যালকুলেশনে একটু ভুল ভ্রান্তি থাকে সেটা তোমরা দেখে নেবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ।